শিক্ষিকা থেকে জীবনের জার্নিটা শুরু হওয়া। প্রথমে প্রাইভেট স্কুল, তারপর সরকারি বিদ্যালয়ে পড়ানো। সে শিক্ষিকার ছাত্রদের পড়ানোর পাশাপাশি ওনার মনের যে সুপ্ত ইচ্ছা ছিল, সেই ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি চলে এসেছেন ফ্যাশন ওয়ার্ল্ডে। তিনি এখন ছাত্রদের পড়ানোর পাশাপাশি ফ্যাশন ওয়ার্ল্ডের একজন বিখ্যাত নামিদামি মুখ বলা যায়। আজকে দর্শক বন্ধুরা, ফ্যাশন এবং শিক্ষা দুটোকেই একসাথে নিয়ে আমাদের আলাপন। আজকে আলাপনে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা আবারও প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের আনন্দ দিতে, বিনোদন দিতে। আজকে আমাদের সাথে আছেন একজন শিক্ষিকা এবং ফ্যাশন ওয়ার্ল্ডের একজন বিখ্যাত নামও বটে। তিনি ফ্যাশন ওয়ার্ল্ডের একজন ব্যক্তিত্ব বলা চলে। পড়াশুনো করা বা শিক্ষকতা করা এটা যেমন ওনার পেশার মধ্যে পড়ে, তেমন নিজের যে মনের একটা ইচ্ছা বা ওটাও একটা পেশা। তারপরও নিজের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে মানুষের একটি পেশা থাকে যে আমি এটা জিনিস করতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ একটা পেশাতে সীমাবদ্ধ থাকে না, একের পর এক পাহাড়ের চূড়া মানুষ ছুঁয়েই চলে। তার মধ্যে এমনই একজন ব্যক্তিত্ব উনি। আজকে আমাদের মধ্যে আছেন শিক্ষিকা এবং ফ্যাশন ওয়ার্ল্ডের ব্যক্তিত্ব বলা যায় মিঠু সাহা। প্রথমে দর্শক বন্ধুরা ওনাকে স্বাগত জানাবো আমাদের আজকের আলাপনে। প্রথমে আপনাকে সুস্বাগত আমাদের আলাপনে। নমস্কার ম্যাডাম। আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন, এতে আমরা সত্যি অনেক বেশি আপ্লুত। পাশাপাশি বলবো গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে আপনারা যে আমাকে ডেকেছেন এবং একটা সুযোগ করে দিয়েছেন জনগণের সাথে একটা ইন্টারাকশনের জন্য, তার জন্য সন্ধান টিভিকে অসংখ্য ধন্যবাদ। কারণ যতটা আমরা অ্যাওয়ারনেস করতে পারি ফ্যাশনকে নিয়ে, টিচিং প্রফেশনকে নিয়ে, কারণ বর্তমানে হচ্ছে অ্যাওয়ারনেসের যুগ, আমরা যতটা অ্যাওয়ার করতে পারি আমাদের অডিয়েন্সকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অ্যাক্টিভ পার্টের জন্য। একদম একদম। ম্যাডাম, আপনি এখন ইংরেজি মাধ্যম একটি বিদ্যালয়ে পড়াচ্ছেন। হ্যাঁ। প্রথমে একটি প্রাইভেট স্কুলে ছিলেন, এখন একটি সরকারি স্কুলে পড়াচ্ছেন এবং আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়ান ছাত্রছাত্রীদের। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়েছি, আমাদের মধ্যে একটা ভয় সবসময় ইংরেজিকে নিয়ে একটা ভয় কাজ করে। হ্যাঁ, সেটা কি এখনকার বাচ্চাদের মধ্যে দেখা যায়? এখনকার বাচ্চাদের মধ্যে এতটা দেখা যায় না, তবে একদম যে কমে গেছে সেটাও কিন্তু না। দেখুন, ভাষা হচ্ছে এমন একটা জিনিস, আমরা টেকনোলজির ব্যাপারে খুব কিন্তু অ্যাডভান্স থাকি। আজকে আমি যে ব্র্যান্ড বা যে কনসেপ্টের মোবাইলটাকে আমি ইউজ করছি বা যে ভার্সনের মোবাইলটাকে ইউজ করছি, আমরা হয়তো 1 বছর পর বা 6 মাস পরে যদি মার্কেটে একটা নতুন ভার্সন চলে আসে, সেটার প্রতি আমাদের ট্রেন্ডটা ঝুঁকে যায়। কিন্তু সেক্ষেত্রে এভাবে টেকনোলজির সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজও কিন্তু ডেভেলপ হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু সেই ডেভেলপমেন্টটার প্রতি আমরা অ্যাওয়্যার না বা কনসাস না। তো সেই কারণেই কিন্তু ভয় ভীতিটা থেকে যাচ্ছে। টেকনোলজি যেমন আমরা দেখবেন, আমরা যে মোবাইল অ্যাডভান্স যে মোবাইলগুলো, অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো ইউজ করছি, সেগুলোর মধ্যে কিন্তু বাংলা লেখা নেই, ইংলিশ লেখা। সমস্ত কিছু আপনি অপারেট করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি দেখবেন একজন রিক্সাওয়ালা থেকে ধরে একজন অটো ড্রাইভার থেকে ধরে আমি সবাই ইউজ করছি একদম। তখন কিন্তু আমরা টেকনোলজিটা ইউজ করছি, কারণ আমাদের মধ্যে কোথাও না কোথাও কনসেপ্ট কাজ করে যে আই হ্যাভ টু ইউজ। তো সেই জায়গায় আমরা খুব কমফোর্টেবল হয়ে যাই বা আমরা ইউজ করছি। তো ভাষার ক্ষেত্রে এই কনসেপ্টটা বা এই কমফোর্ট জোনটা আসে না, কারণ আমরা কোথাও না কোথাও মনে করি যে না, এটা ইউজ না করলেও চলে যাবে। সমস্তটা ম্যাটার হচ্ছে ইউজের উপরে। আমি যতটা ব্যবহার করব আমরা সেই দিকে কিন্তু ততটাই সাবলীল হয়ে যাব। একদম। তো এটাই হচ্ছে আর কি। এখন বাচ্চাদের পড়াতে পড়াতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা তো হচ্ছে, এখনো হচ্ছে। একদম। বাচ্চারা এখন পড়াশোনার দিকে কতটুকু ঝুঁকছে? দেখুন, ঝুঁকছে কথাটা অনেকটা জিনিসের উপরে নির্ভর করছে, কারণ এডুকেশন এমন একটা জিনিস, সেটা কিন্তু পার্টিকুলারলি টিচার বা স্টুডেন্ট সেন্টার না, এটা একটা কোলাবোরেশন টাইপ অফ সিস্টেম, একটা চেইন সিস্টেমের মতো। গার্জিয়ান থাকবে, স্টুডেন্ট থাকবে, টিচিং থাকবে, পাশাপাশি সারাউন্ডিংসটাও কিন্তু সোসাইটিটাও সেরকম থাকতে হবে। এবং তিনজন যে লিভিং ম্যাটার এফেক্ট আমরা ম্যাটার পাচ্ছি, ফ্যাক্টর পাচ্ছি, যেমন গার্জিয়ান, স্টুডেন্ট এবং টিচার, এই তিনজন লিভিং ফ্যাক্টরের সমান তালে কিন্তু এফোর্ট থাকতে হবে। স্কুলে যখন বাচ্চা আসছে তখন আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছি, কিন্তু
সেই স্টুডেন্টটা বা সেই ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রী যখন বাড়িতে যাচ্ছে, যদি গার্জেনের তরফ থেকেও সেই এফোর্টটা পায়, সেই মোটিভেশনটা পায়, সেই ফোর্সটা পায় যে হ্যাঁ তোমাকে প্রত্যেকদিন স্কুলে যেতে হবে, সিলেবাসটা কভার করতে হবে, আজকে যে পড়াটা তোমাকে স্কুল থেকে দিয়েছে দেখি কি দিয়েছে, তুমি কতটুকু করেছো বা কি পড়ানো হয়েছে, বা নেক্সট দিন তোমাকে কিন্তু সেই ওয়ার্কটা কমপ্লিট করে যেতে হবে। তো এই ফোর্সগুলো, প্রত্যেকটা ফোর্সে যদি সমান তালে বা সবগুলা ফ্যাক্টরে যদি সমান তালে কন্ট্রিবিউশন না থাকে, এডুকেশনের ব্যাপারে কিন্তু আমরা 100% সাকসেস অ্যাচিভ কখনোই করতে পারবো না। তো সেক্ষেত্রে যে আপনি যে বলছেন যে স্টুডেন্টরা কতটা আগ্রহী, অবশ্যই আগ্রহী, কিন্তু পাশাপাশি বাদ বাকি যে ফ্যাক্টরগুলো তাদেরকেও আগ্রহী হতে হবে। কারণ আমরা স্টুডেন্ট তো অনেক রকম ক্যাটাগরি হয়, যে নার্সারিতে পড়ছে সেও স্টুডেন্ট, যে ক্লাস 10-এ পড়ছে সেও, প্লাস যারা হায়ার স্টাডিজে যাচ্ছে সেও স্টুডেন্ট। কিন্তু একটা হায়ার স্টাডিজ স্টুডেন্টদের মধ্যে যে আগ্রহটা থাকবে, ডেফিনেটলি একটা কিন্ডারগার্টেন বা নার্সারি বা কেজি 1-এর কাছে থাকবে না। কারণ তার মধ্যে সেই স্পন্টিনিয়াস জিনিসটা কাজ করবে না, বিকজ হি ইজ নট এট অল অ্যাওয়্যার যে এডুকেশনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। সে কিন্তু ওই নেসেসিটিটা জানে না, যেটা নাকি একটা হায়ার স্টাডিজের স্টুডেন্টরা বুঝবে। তো তার আগ্রহটা বাড়ানোর জন্য তাকে কি করতে হবে, বাদ বাকি যে দুইটা ফ্যাক্টর, গার্জেন এবং টিচার, তাদেরকে একটু বেশি করে ফোর্স দিতে হবে, তখনই তার মধ্যে আগ্রহটা আপলিফট হবে। এবং হ্যাঁ, কিছু কিছু আমরা দেখি যে কিছু কিছু স্টুডেন্টরা বরাবরই মানে একটা স্বতঃস্ফূর্ত একটা আগ্রহ আমরা অটোমেটিক পাই, ক্লাস করাতে গিয়ে এরকম দেখা যায় মিক্স আপ স্টুডেন্ট থাকে। তো কিছু কিছু স্টুডেন্টের বেশ আগ্রহ থাকে, তাদের মানে টিচারের কাছ থেকে আদায় করার একটা টেন্ডেন্সি থাকে। আবার কিছু স্টুডেন্ট আছে যাদেরকে ঠিক আছে ফোর্স করলে একটু হয়ে যায়। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে কোনো কিছুই কাজে লাগছে না, যাদেরকে আমরা অনেকটা পোস্ট সেকশনের মধ্যে বা ব্যাক বেঞ্চার বলি। তো সেই জায়গায় কি করতে হবে, সেখানে টিচারদের তাদেরকে আলাদা করে ক্যাটাগরাইজ করতে হবে, যেটা আমরা স্কুল কলেজে করে থাকি, ক্লাসে করে থাকি, যে যারা একটু ব্যাক বেঞ্চার আছে তাদেরকে একটু স্পেশালিভাবে একটু আলাদা করে ক্লাস করা। যেরকম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট বিগত কয়েক বছর যাবৎ সামার ক্যাম্প অর্গানাইজ করছে, বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস সাধনা প্রেরণা যেগুলো আমরা করেছি, যে আমরা দেখেছি পোস্ট সেকশনের স্টুডেন্টও আছে একটু ব্যাক বেঞ্চার, তো তাদেরকে একটু আলাদা করে তাদের মধ্যে আগ্রহটা আপলিফট করে দেওয়ার জন্য। তো এই তিনোটা ফ্যাক্টর যখন কাজ করবে তখনই আগ্রহটা অ্যাকচুয়ালি আসবে। পার্টিকুলারলি একটা ফ্যাক্টর যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে ওই যে বললেন না 100% সাকসেসটা কোথাও না কোথাও পসিবল হচ্ছে না আর কি। একদম। আরেকটা যেটা বলতে চাইবো, আপনি এখন একটা গ্রামের স্কুলে পড়াশোনা করাচ্ছেন, তো আমরা দেখতে পাই বিশেষ করে শহরাঞ্চলের স্কুলগুলি গার্জিয়ানদের একটা বাচ্চাদের নিয়ে মাস্টার বাড়িতে যাওয়া, স্কুলে যাওয়া একটা আগ্রহ প্রবণতা, আবার গ্রামের দিকে পরিবেশটা কিন্তু সেরকম থাকে না। সেক্ষেত্রে আপনার তফাৎটা কি বুঝছেন, যে শহরাঞ্চলের পড়াশোনা এবং গ্রামের পড়াশোনার মধ্যে কি একটা তফাৎ? তো বিশাল বড় একটা তফাৎ আছে। কারণ যদিও আমি গভর্নমেন্ট সেক্টরে যখন কাজ করছি তখন থেকে আমি রুরাল এরিয়াতেই কাজ করছি, বাট যখন আমার টিচিং প্রফেশনাল ক্যারিয়ারের বিগিনে আমি আরবান এরিয়াতেই কাজ করেছি, আমাদের শহরের টপমোস্ট যে প্রাইভেট স্কুলগুলো আছে সেখানেই কাজ করেছি। তো একটা বিশাল বড়, তো সেই সুযোগে আমার কাছে দুটা অঞ্চলেরই স্টুডেন্ট এবং গার্জেনের সাথে একটা বিশাল বড় পরিমাণে কমিউনিকেশন হয়ে গেছে এবং অভিজ্ঞতা অনেকটাই আছে। তো শহরাঞ্চলে আমি যেটা লক্ষ্য করেছিলাম প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে জব কালীন, যে অলরেডি এখানে যে গার্জিয়ানরা থাকে তারা ফিনান্সিয়ালি দিক দিয়ে অনেকটা সাউন্ড থাকে, অনেকটা অ্যাওয়ারনেস তাদের মধ্যে থাকে, অনেকটা কনসাস তারা থাকে, যেহেতু আরবানাইজেশনের দৌলতে। এবং মোরওভার আরবান এরিয়াতে যে আমরা গার্জিয়ানরা পাই, তারা অনেকটাই এডুকেশনের দিক দিয়ে তারা মানে দে দেমসেলস মানে অনেকটা অ্যাওয়্যার থাকে। তো সেই জায়গায় ওই যে একটু আগে বলেছিলাম যে তিনটা লিভিং ফ্যাক্টরের একটা কোলাবোরেশন আমাদের এডুকেশন, তো সেই জায়গায় আমরা দেখেছি যে গার্জিয়ানরা নিজেরাই এতটা কনসিয়াস থাকে, অ্যাওয়্যার থাকে, ওই যে ফোর্সটা যে তোমাকে স্কুলে যেতে হবে, টাস্কটা কমপ্লিট করতে হবে, সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তো এটা একটা বিশাল বড় আমাদের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা যেহেতু মানে অ্যাক্টিভ আছে, তাহলে আমরা অটোমেটিক আমরা নিজেরা তো সেটা তো আমাদের প্রফেশনেই, আমরা স্টুডেন্টদেরকেও অনেকটা মানে খুব ইজি হয় আর কি ম্যাটারটা ওদেরকে স্টিমুলেট করার ম্যাটারে। কিন্তু অন্যান্য দিকে আমরা দেখছি রুরাল এরিয়াতে যখন আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে ফিনান্সিয়াল যে ক্রাইটেরিয়াটা সেটা অনেকটা ডাউন, ফিনান্সিয়ালি তারা অনেকটা উইক। তারা এমনও দিন যাচ্ছে, তারা সারাদিন মানে ব্রেড অ্যান্ড বাটার যে কনসেপ্টটা, প্রত্যেক দিনের যে অন্ন বস্ত্র যে বেসিক নিডগুলা কমপ্লিট করা, সেগুলো করতেই তাদের নাজেহাল অবস্থা। তো অটোমেটিক যে যখন আপনি আপনাদের বেসিক নিডই কমপ্লিট করতে পারছেন, আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে রান করবে না।
একদম। কারণ সারাদিন তো তাদের ডেইলি ড্রাই রুটিনেই চলে যায় সেই খাটুনি, তো সেই জায়গায় এবং ওদের মধ্যে সেই এডুকেশনের দিক দিয়ে যেহেতু অনেকটা পিছিয়ে, তাদের মধ্যে সেই কনসাসনেসটা বা অ্যাওয়ারনেসটা কোথাও না কোথাও অনেকটা লেকিং আছে যে না আমার ছেলে মেয়েকে একটা পড়াশোনা করাতে হবে। তো এলিমেন্টারি এডুকেশনের থ্রুতে হয়তো বাচ্চারা কিছু দূর এগিয়ে যায়, কিন্তু ওই যে হায়ার স্টাডি বা আরেকটু যে উন্নতি সেটা কোথাও না কোথাও শিথিল থাকে, কারণ সেই জায়গায় তারা এতটা অ্যাওয়্যার থাকে না। এবং এডুকেশনের দিক দিয়েও যেহেতু অনেকটা পিছিয়ে, তো ওই ফ্যাক্টরটা অনেকটা আমরা পিছিয়ে পড়ি। তাতে কী হয়, আমাদের অ্যাজ এ টিচার হিসাবে আমরা অনেকটা চ্যালেঞ্জ ফেস করে নিই, কারণ আমাদের কাছে দুটা ফ্যাক্টরই থাকছে সেই জায়গায়, স্টুডেন্ট আর আমি নিজে টিচার। ওই যে আরেকটা যে ফ্যাক্টর সেটা অনেকটা শিথিল, সেখানে নন অ্যাক্টিভ, সেই তো ওই একটা প্রবলেম আমরা অনেকটা ফেস করি সেই জন্য। তারপর দেখা যাচ্ছে এই বর্তমান সময়ে ইদানিংকালে দেখা যাচ্ছে, আমি বলবো বেসিক্যালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ক্ষেত্রে ভালো ফলাফল করছে, গ্রামের যে স্কুলগুলি থেকে ভালো ভালো প্রতিভা উঠে আসছে সেটাও দেখা যাচ্ছে। কিন্তু আরেকটা কথা বলবো যে ড্রপ আউটের বিষয়টা, আমাদের সময় খুব হতো ড্রপ আউট, এখন সেটা কতটুকু পরিলক্ষিত হচ্ছে? ড্রপ আউট ডেফিনেটলি আমাদের যে এডুকেশনের যে মেইন মোটো, যে একটা স্টুডেন্টকে আপলিফট করা, প্রোগ্রেস করা, সেই জায়গায় ড্রপ আউট আমি বলবো একটা বিশাল বড় পরিমাণের একটা অবস্টাকল। তো বাট স্টিল আমরা এডুকেশন ডিপার্টমেন্ট বিভিন্ন রকমের পলিসির মাধ্যমে এই যে ড্রপ আউটের যে পোর্শনটা, পার্সেন্টেজটা আমি বলবো না 100% আমরা ওভারকাম করেছি, বাট উই আর ইন প্রোগ্রেস, আমরা অনেকটা প্রোগ্রেস করছি। এবং ড্রপ আউটের যে সংখ্যাটা কিছুটা রেশিওটা অনেকটা কমে আসছে, কারণ বিদ্যা সেতু ধরুন বা সাধনা প্রেরণা এরকম যে বিভিন্ন রকমের স্কিম চলে এসছে, বা এখন বছর বাঁচাও এই যে কনসেপ্টগুলো চলে আসছে, তাতে কি হচ্ছে আমরা প্রোগ্রেস করতে পারছি ড্রপ আউটের সেন্সটা কোথাও না কোথাও। কারণ একটা স্টুডেন্ট যখন মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে সে যখন 11-এ ওঠার চান্সটা না পায়, তো কোথাও না কোথাও ওই যে 1 বছর যে গ্যাপটা, তার জন্য ওই যে মন মানসিকতার ম্যাটারটা কোথাও না কোথাও সে বিদ্যালয় থেকে নিজেকে একটা গ্যাপ সৃষ্টি করে সেই গ্যাপটা আমরা আর কমপ্লিট করতে পারি না। তো বছর বাঁচার কারণে সেই গ্যাপটা আমরা কিছু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো তার সাথে যে ক্লাসমেটরা যারা অলরেডি 11-এ ভর্তি হয়, সেও সেই সুযোগে ভর্তি হয়ে যায়, তো ওই যে গ্যাপটা আমরা অনেকটাই ফুলফিল করতে পারছি তো এই স্কিমগুলোর জন্য। একদম, বাচ্চাদের সেক্ষেত্রে মন মানসিকতাও ঠিক থাকছে অনেক অ্যাকচুয়ালি আমাদের সমসাময়িক যে আমাদের যে বিষয়গুলি, যে আমাদের সাথে ক্লাসে একসাথে পড়াশোনা করেছি সহপাঠীরা উঠে গেলে উপরে আমি এখনো উঠতে পারলাম, সে একটা প্রবলেম। কারণ আপনি একটা মানুষ তার ফিজিক্যাল সেন্স, তার মেন্টাল উইকনেস, সেটা টোটালি মিলে একটা ফিজিক্যাল ফিটনেস, একটা মেন্টাল স্টেবিলিটিও কিন্তু আপনার আপলিফমেন্টের জন্য কাজ করে। যখন আপনার মনে কোথাও না কোথাও থাকবে যে আমার সময়ের সাথে সবাই তো উঠে গেছে, আমি ফিল করে রইলাম, তো ওই যে একটা হীনমন্যতা বোধ, একটা যে ইনফেরিটি কমপ্লেক্স, সেটা থেকে বাচ্চাদেরকে উত্তরানো বড্ড কষ্ট হয়ে যায়। কারণ তখন এই গ্যাপটার জন্য কি হয়, অলরেডি তারা কিন্তু স্কুলে আসতে পারছে না, যেটা আমাদের সময় হতো, স্কুলে আসতে পারছে না, টিচারদের সাথে ইনভলভমেন্ট কমে যাচ্ছে। তো স্কুলে আসলে কি হয়, সে স্টুডেন্টটা যখন টিচারের সাথে ইন্টারাকশন হচ্ছে, টিচার কি করছে, তাকে মোটিভেট করছে প্রত্যেক দিন, তো সে স্টিমুলেট হচ্ছে। কিন্তু যখন বিদ্যালয় থেকে একদম কাট আপ হয়ে যাচ্ছে, তাকে স্টিমুলেট কে করবে? তো ওই কোথাও না কোথাও গ্যাপটা এতটা বড় হয়ে যায় যে সে আর হয়তো কোনো কেসে ওভারকাম করতে পারে না। তো সেই বিষয়গুলো বছরের জন্য মানে সত্যি একটা বিশাল বড় বিদ্যালয় সেতু এরকম বিভিন্ন রকম স্কিমের জন্য আমরা এইগুলা অনেকটাই মানে সাকসেসফুলি ফাইট করতে পারছি, বা অবস্টেকলগুলোকে আমরা ওভারকাম করতে পারছি আর কি। এখনকার দিনে দেখা যায় বাচ্চাদের হাতে মোবাইল দিতে হয়, কেন? পড়তে হবে। হ্যাঁ, কারণ এখন মোবাইল দেব না বললেও হবে না, কারণ মোবাইলের মাধ্যমে পড়াশোনা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের মধ্যে পজিটিভ ঢুকে, ঠিক আছে, নেগেটিভ অনেক এফেক্ট পড়ে যায়। একদম, এই বিষয়টাকে কিভাবে বলবে? দেখুন, প্রত্যেকটা জিনিস আমরা সায়েন্সের ক্ষেত্রে দেখেছি, আমরা আমাদের এডুকেশন লাইফে আমরা প্যারাগ্রাফ পড়তাম কিন্তু, হ্যাঁ, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সায়েন্স, হ্যাঁ, বিজ্ঞানের কুসংস্কার বা সংস্কার বা কুফল সুফল এরকম। তো ওইখানে আমরা একটাই কিন্তু লাস্টে উপসংহারে কনক্লুশন একটা জিনিসই পড়া যেত, যে ডেফিনেটলি এটা কিন্তু আমাদের প্রফিটের জন্যই করানো হয়েছিল। বাট ইটস আপ টু ইউ, যে প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ সাইড থাকবে, নেগেটিভ সাইড। আপনি কোনো জিনিস এমন খুঁজে পাবেন না যেটার মধ্যে সম্পূর্ণ সেটা নেগেটিভ বা সম্পূর্ণ পজিটিভিটি, কিছু না কিছু লেকিং পয়েন্ট থাকে। ইটস আপ টু ইউ যে আপনি কোনটাকে ওয়েলকাম করবেন, কোনটাকে আপনি অ্যাবজর্ব করবেন। তো আনফর্চুনেটলি আমাদের যে ইয়াং জেনারেশন, সেটা হচ্ছে তারা নেগেটিভ সাইডটাকে তারা ধরে নিয়েছে। কিন্তু এই যে মোবাইলের যে ইউজটা, সেটা কিন্তু আপনার এডুকেশন হোক বা সেটা আপনার নিজস্ব পার্সোনাল আপলিফমেন্ট হোক,
আপনি কিন্তু ভীষণ পরিমাণে সেটা থেকে উপকারিতা লাভ করতে পারেন। সাপোজ একটা খুবই সাধারণ একটা উদাহরণ আমি বলছি এখানে। আমরা আমাদের স্টুডেন্ট লাইফে আমরা ডিকশনারি ইউজ করতাম, একদম ইংলিশ টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ, এরকম তিনটাই। তো সেগুলোকে তো আমরা সব সময় নিয়ে যেতে পারতাম না। একটা আমি প্যাসেজ পড়ছি, হঠাৎ করে আমার একটা আননোন ওয়ার্ডস আসলো না বা আনফ্যামিলিয়ার ওয়ার্ডস আসলো, আমরা ডিকশনারি খুলতাম, মিনিং খুঁজে নিতাম। কিন্তু এখন আমি বলবো আমাদের টেকনোলজির যুগে আমরা এতটা অ্যাডভান্স হয়েছি যে মোবাইল থেকে আমি ট্রাভেলিং করছি, কিছু একটা পড়ছি, আমি গুগল থেকে আমি সার্চ করে আরামসে পেয়ে যাচ্ছি। I don't need to bring my that huge dictionary, ঠিক আছে না, যেটা পসিবলও না। তো সেই জায়গায় বেনিফিটেড এবং অনেক কিছু আসছে, বাট আনফর্চুনেটলি আমরা কি করছি, আমাদের স্পেশালি আমাদের যে ইয়াং জেনারেশন তারা নেগেটিভ সাইডটাকে ধরে নিচ্ছে। যেমন আজকে সিম্পলি আমি এখানে আসার সময় আমি দেখছিলাম এই যে আজকে যে একটা দিন, আমরা নর্মালি আমরা কি বলি, ডে টাইমটাকে আমরা প্রোডাক্টিভ টাইম বলে ইউজ করি। আমি আসার সময় ট্রাফিক জ্যামে একটা জায়গায় কোথাও আমি আটকে গিয়েছিলাম, তো আমি দেখলাম একটা মেবি সে 7, 8, 9, 10 এরকম একটা ক্লাসে পড়ছে মেয়েটা, হয়তো বা মানে তার ফিগার দেখে আমার যতটুকু মনে হলো আন্দাজে বলছি, সে রিলস করছে অ্যান্ড শি স্পেন্ডিং আ লট অফ টাইম। আমি অনেকক্ষণ সেই জায়গাতে আটকেছিলাম এবং তার মধ্যে যে একটা মানে আমি কি বলবো, একটা ক্রেভিং দেখছিলাম যে আমার রিলসটা সে বারবার চেঞ্জ করছে, মানে বারবার সে শ্যুট করছে, মানে তার মধ্যে একটা ক্রেভিং কাজ করছে যে সেটার জন্য একদম বেস্ট টু বেস্ট হয়, আমি আমার প্রপার ওয়েতে, হ্যাঁ আমি বেস্ট অফ দ্য বেস্ট। কিন্তু এই জিনিসটা আমি এডুকেশনের দিকে আমি দেখছি না একদম। তো সেই জায়গায় কি করতে হবে, আমাদের হাল ছাড়লে কিন্তু হতে হবে না। দেখুন আমাদের ইয়াং জেনারেশন আমাদের কথাই বলে আমরা টিচার হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক আছে না, আমরা দেশ এবং জাতিকে গঠন করি, নাগরিক গঠন করি সমাজের ভবিষ্যতের জন্য। তো সেই নাগরিক যারা মানে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের হাল ছেড়ে দিলে হবে না। আমি কমপ্লেন করে হাল ছেড়ে দিলাম সেটা হবে না, কেন এরকম করছে, আমাদেরকে কিন্তু কিছু স্টেপ নিতে হবে, সেটা কিন্তু ওই অ্যাওয়ারনেসের মাধ্যমে। তাকে ননস্টপ আমরা স্কুল যখন আসছে ক্লাসের ফাঁকাফাঁকি মানে কারিকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি সিলেবাসের বাইরে তাদের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে। কারণ টিচিং প্রফেশনের টিচার কনসেপ্টটা কিন্তু সে কিন্তু হবে ফিলোসফার, গাইড, ফ্রেন্ড। সময় বিশেষে স্টুডেন্টের মন মানসিকতা বিশেষে আমার কনসেপ্টটা থেকে বের হতে হবে, আমাকে খোলসটা ছাড়তে হবে। সব সময় যে আমি বস হব আমার ক্লাসে সেরকম না, আমি ফ্রেন্ড হিসেবে তার সাথে মিশতে হবে, তাকে বুঝাতে হবে যে এইভাবেও তো মোবাইলটাকে ইউজ করা যায় নিজের আপলিফমেন্টের জন্য, এডুকেশনের জন্য। সাপোজ আমি আজকে একটা টপিক পড়াচ্ছি, টপিকটা পড়ালাম, যেহেতু আমি আরবান এরিয়া রুরাল এরিয়াতে আছি, তো আমি এতটা আমাদের এখানে স্মার্ট ক্লাসের সুবিধাটা আমরা পাই না। তা আমি ক্লাস শেষে ওকে বলতে পারি, যেহেতু এখানে আমরা লেকচার মেথডই ইউজ করব, ক্লাস শেষে তাদের সাথে আমি বসতে পারি কিছুক্ষণ, বলতে পারি যে সেম ভিডিওটা তুমি একটু ইউটিউবে গিয়ে সার্চ করো, তো ওর সাথে কিছুক্ষণ বসে আমি দেখাতে পারি যে হ্যাঁ দেখো এই ভিডিওটা কত সুন্দর, এখানে পিকচারাইজেশনগুলো আছে, ম্যাটারটা অনেকটা হাইটেক করা আছে, দ্যাট ইজ অ্যাট্রাকটিভ। তো তার সাথে বসে তাকে যখন আমি সেই ইউটিউবের ওই ভিডিওটা খুলবো, ওর সাথে বসে ওকে দেখাবো, ডেফিনেটলি সে অ্যাট্রাক্ট ফিল করবে, মোটিভেট হবে। তো তাকে সেই জিনিসটা বারে বারে করে দেখাতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। অ্যাকচুয়ালি বাচ্চাদের মুখে বলা বা বই দেখে পড়া থেকে দেখে পড়া শেখা, যে এক্স্যাক্টলি এই যে মোবাইলে দেখানো হচ্ছে দেখে দেখে শেখাটা অনেক অনেকটা, সেটা বেশি অনেকটা কি হয় আমাদের মেমোরিতে খুব ভালো স্টোর হয়। দেখবেন যে আমরা যে মুভিগুলোতে গানগুলা দেখি, একদিন দুদিন হলে আমরা গানগুলার অর্ধেকটা হলো ফার্স্ট লাইন তো মুখস্থ চলে আসে, কেন? কারণ ভিজুয়াল অডিও দুটা কাজ করে এবং ভীষণ প্রেজেন্টেশনটা ভীষণ অ্যাট্রাকটিভ হয়। একটা প্রেজেন্টেশনে তো ম্যাটার চলেই, একটা অ্যাটেনশন, কারণ তোমার প্রেজেন্টেশনটা যতটা অ্যাট্রাকটিভ হবে, যে বসে আছে বা যাকে আমি দেখাচ্ছি তার মাইন্ড কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাপচার করবে। তো সেই জায়গায় আমাদের বিভিন্ন রকমের প্রসেস অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্টদের সাথে। তো অটোমেটিক্যালি এগুলো যদি আমরা করি, ডেফিনেটলি তারা মুভ অন করবে সেই জায়গা থেকে। তো কন্টিনিউ, আমার কথা হচ্ছে এটা যে ছেড়ে দিলে হবে না কমপ্লেন করে, ওদেরকে আজকে এই প্রসেসে হচ্ছে না, নেক্সট দিন আরেকটা প্রসেস, সেই কন্টিনিউটিটি বজায় রাখতে হবে আমাকে অ্যাজ এ টিচার হিসাবে। কোনো সময় আমি ফ্রেন্ডস হিসেবে তার সাথে বসবো, গাইড হিসেবে, ফিলোসফার হিসেবে, ডেফিনেটলি সে মুভ করবে। এখনকার দিনের বাচ্চাদের মধ্যে আরেকটি জিনিস দেখা যায়, এটা হলো আত্মকেন্দ্রিক ভাব। হ্যাঁ, ওদের চাওয়া পাওয়া আরো চাই, আরো চাই, আরো চাই, ওদের আকাশচুম্বী ওদের ইচ্ছা শক্তি, বা এটা না ওটা, ওটা না এটা, ভ্যারাইটিস, ওদের ডিমান্ডের শেষ নেই। এই আত্মকেন্দ্রিক মনোভাবটা কোথাও গিয়ে কি ওদের জীবনে এফেক্ট ফেলছে? একদম একদম, কারণ আমি
দেখুন, আপনি আর আমরা যখন ঘর থেকে বের হই তখন কিন্তু আমাদের কনসেপ্টটা যদি আমরা ব্রডার না করি, মানে আমি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকি, এক্সট্রোভার্ট না হই, যে একজন অচেনা মানুষের সাথে আমি আরামসে ডিল করে কথা বলে আসবো, সেটা যদি না হয় তো ডেফিনেটলি অনেকটা প্রবলেম ফেস করবে। তো এই যে আত্মকেন্দ্রিকতা, শুধু নিজস্ব কথাই আছে গিভ অ্যান্ড টেক। আপনি তখনই একটা মানুষের কাছ থেকে হেল্প পাবেন যখন আপনার মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসিটা আছে। আমি শুধু মানে নেব, সেই কনসেপ্টে ডেফিনেটলি আপনাকে কেউ হেল্প করবে না। বা একটা মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা, বা সোসাইটিতে যতটা আপনি সোসাইটাল হবেন, সোশিয়েবল অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যতটা আপনি অ্যাক্টিভ থাকবেন, ডেফিনেটলি আপনার সাথেও মানুষ কিন্তু অটোমেটিকভাবে জয়েন করবে, সেই পজিটিভিটি ভাইবসটা যদি থাকে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি যে ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা অনেকটা বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডেফিনেটলি ওদের কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে, কারণ অনেকগুলো অবস্ট্যাকল, কারণ তারা যখন ঘর থেকে বের হবে ডেফিনেটলি মা বাবা তো সবসময় থাকবে না। সো দে হ্যাভ টু ফেস দ্য আননোন পিপল, আবার নন পিপলদের সাথে ইন্টারাকশন করতে হবে, অবস্টেকল ফেস করে ওদের সাথে হেল্প করে, ওদের হেল্প নিয়ে সেই অবস্টেকলগুলোকে ওভারকাম করতে হবে। তবে এই জিনিসটার পিছনে না শুধুমাত্র আমাদের বাচ্চারাই যে দায়ী সেটা না, বর্তমান টাইমে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি। আপনি আর আমি যখন ছোট ছিলাম আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিলাম, বাবা মা কাকু জেঠিমা, মেসতো ভাই বোন পিসতো। তো এই যে কনসেপ্টটা ছোটোবেলা থেকে আমরা কোথাও না কোথাও সবার সাথে ডিল করা, শেয়ার করা, সবার মেন্টালিটিকে রেসপেক্ট করা, কে কীরকম একটু কেয়ারিং হয়ে তার অনুযায়ী কথা বলা, এই জিনিসটা অটোমেটিক কিন্তু আমরা শিখতাম, যেটা বর্তমান টাইমে নিউক্লিয়ার ফ্যামিলির জন্য আমরা কিন্তু বাচ্চাদের শিখাতে পারছি না। সব জিনিস তো আর মুখে বলা হয় না, কিছু প্র্যাকটিক্যাল জিনিসও লাগে। তো বাচ্চাটা পরিবার থেকেও কিছুটা শিখতো, সে দেখে কিছু বুঝতে। আমরা এখন যদি সেই কনসেপ্টটা দিতে হচ্ছে, আমরা কিন্তু থিওরিটিক্যালি দেবো যে সবার সাথে মিশতো, কিন্তু বাচ্চাটা সবার সাথে মিশবে কি করে? বাড়িতে তো পাচ্ছে শুধু মা বাবাকে, আর তো কাউকে পাচ্ছে না। তো তার মধ্যে সেই সেন্সটা কিভাবে ডেভেলপ হবে? তো কোথাও না কোথাও এই কনসেপ্টটা আমাদের নিউক্লিয়ার যে ফ্যামিলি, তার জন্য কিন্তু বাচ্চারা দায়ী। তো সেক্ষেত্রে আমরা স্কুলে আমাদের সেই জন্যই বিভিন্ন রকমের গ্রুপ অ্যাক্টিভিটি আমরা বাচ্চাদের করাই, বিশেষ করে স্পোর্টসের ক্ষেত্রে গ্রুপে হিসেবে তাদেরকে ইনভলভ হতে হবে, গ্রুপ রুলস রেগুলেশন থাকে সেটাকে মানতে হবে, বা স্কুলে যে আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস ক্যাম্প করি বা NSS করানো হয়, হ্যাঁ, তাতে কি হয়, ইকো ক্লাব, এগুলোর মধ্যেও আমরা গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে ওই যে গ্রুপিজম সিস্টেমটার মধ্যে তাদের ডেভেলপ করতে পারি। তো এগুলা করে আমরা কিছুটা ওভারকাম করার চেষ্টা করতে পারি আর কি। আরেকটা যে বিষয় এখন দেখা যাচ্ছে যে যুব সমাজ এখন নেশার করাল গ্রাসে একেবারে আবদ্ধ হয়ে পড়ছে, ওদের ওই জায়গা থেকে ওভারকাম করার কিছু টিপস যদি শুনতে পাই। ডেফিনেটলি এটা বিশাল বড় একটা পরিমাণ, মানে খুবই একটা চিন্তনীয় বিষয়, ভীষণ একটা ভাইটাল ফ্যাক্টর, যে আমাদের যুব সমাজ যেটা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা সবাই, আপনি আমি সবাই ওদেরকে নিয়েই কাজ করছি। ইভেন ওদের প্রোগ্রেসের উপরেই ডিপেন্ড করবে কিন্তু আমাদের সোসাইটি কেমন হবে, আমাদের আগামী প্রজন্ম কেমন হবে, এবং আমাদের আগামী দিনে আমাদের দেশ কোথায় যাবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি তারা একজন কি বলবো, কমপ্লিটলি একজন হিউম্যান রিসোর্স, একজন রিসোর্সফুল পারসন হওয়ার জায়গায় হয়ে যাচ্ছে একজন এডিক্টেড পারসন। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এবং বিশেষ করে আমরা টিচিং প্রফেশনে যারা আছে, কারণ আমরা অনেকটা টাইম কিন্তু আমরা বাচ্চারা আমাদের সাথে থাকে। তো সেই জায়গায় আমরা তাদেরকে বিভিন্ন রকমের আলাদা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা স্কুলে অ্যারেঞ্জ করছি। ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম আসছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ড্রাগ এডিকশনের ব্যাপারে মাসে করানো হয়, সপ্তাহে করানো হয়। তো সেগুলো আমরা করছি। ইভেন আমরা এগুলার পাশাপাশি আমরা পার্সোনালি প্রত্যেকজন টিচার আমরা, কারণ বুঝতে পারবো কোন স্টুডেন্টরা ড্রাগ এডিক্টেড হয়ে আছে, কারণ তার মধ্যে অনেক কিছু কিন্তু চেঞ্জেস আসবে। তার কি বলবো, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার মেন্টাল যে এবিলিটিগুলো, বা তার নেচার মধ্যে, তার বিহেভিয়ারের মধ্যে, তার কথাবার্তা, সমস্ত কিছুর মধ্যে কিন্তু পরিবর্তন চলে আসবে। এবং আমরা দেখেছি, আমরা টিচাররা আমরা কিন্তু স্টুডেন্টদের সাথে, সাপোজ ধরুন আমি ক্লাস 8-এ পড়াচ্ছি, আমার কিন্তু ওইখানে একটা ভালো হোল্ড থাকবে, কারণ স্টুডেন্টের মধ্যে এমন একটা আমরা সার্কেল তৈরি করি, স্টুডেন্ট নিজের, ম্যাম জানো ও কিন্তু এরকম করছে, হ্যাঁ ও কিন্তু এরকম আগে কিন্তু ছিল না। তো এই যে একটা ইন্টারাকশন স্টুডেন্টদের সাথে, তাতে কি হবে, আমরা জানতে পারি অনেকটা স্টুডেন্টের ব্যাপারে, যে সে মানে ক্লাসের বাইরে বা স্কুলের বাইরে সে কীরকম অ্যাক্টিভিটি। তো এগুলার ব্যাপারে আমরা যতটা অ্যাওয়্যার থাকবো, এই ফ্যাক্টরগুলোকে যদি আমরা
অ্যাক্টিভ রাখি, আমরা অনেকটা ওদেরকে হোল্ড করতে পারবো। পাশাপাশি আমরা বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি ওয়ার্ক, দেখুন যে কোনো জিনিস আমি শুরুতেই বলেছি, একটা মানুষ মানে সে ভ্যারাইটি চায়। একটা গদ বাঁধা একটা জিনিসে আমি বেশিক্ষণ কনসেন্ট্রেট করে রাখতে পারবো না, কিন্তু তো কি করতে হবে, তাকে ডিফারেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করতে হবে। আমার গতানুগতিক পাঠ্যক্রম বা সিলেবাসের বাইরে তার সাথে অন্যভাবে টাইম স্পেন্ড করতে হবে, ভাইটালস টাইম স্পেন্ড, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড। কীরকম, যেমন তাকে দেখাতে হবে বিভিন্ন রকমের যে ফেমাস পার্সোনালিটিগুলো, ওদের ব্যাপারে আমরা কিছু অর্গানাইজ করতে পারি ক্লাস, তো তারা বুঝতে পারবে যে এগুলার বাইরেও মানুষ আছে। পাশাপাশি কি করতে হবে, বিভিন্ন রকমের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিটনেস সেন্টার, এগুলোর ব্যাপারে ওদেরকে ইনফরমেশন দিতে পারি। বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি ওয়ার্ক, এগুলো যত ওদের সাথে ইনভলভ রাখতে পারবো, ডেফিনেটলি ওরা এগিয়ে আসবে। পাশাপাশি আমরা যখন দেখব যে এই স্টুডেন্টটা ভীষণ পরিমাণে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, তখন তার সাথে একটু আলাদাভাবে তাকে অ্যাটেনশন দিতে হবে। প্রথমে তার সাথে খোলামেলাভাবে আচরণ করতে হবে। সে যে ড্রাগ এডিক্ট বা এই বলে যে তাকে একটু অ্যাভয়েড করার টেন্ডেন্সি, হ্যাঁ সে তো এরকম নষ্ট হয়ে গেছে, আরে তুই এরকম হয়ে গেছিস, এই টেন্ডেন্সিটা থেকে আমাদের বের হতে হবে। একটা কেয়ারিং অ্যাটিটিউড নিয়ে, একটা হেল্পিং হ্যান্ড নিয়ে তার কাছে যেতে হবে, যেন সে বলতে পারে যে কী কারণে সে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, এবং তখন তাকে হেল্প করতে হবে যে কিভাবে এখান থেকে সে বের হয়ে আসতে পারে। তাকে বিভিন্ন রকমের স্কোপ দেখাতে হবে, বিভিন্ন রকমের যে কীভাবে তুমি স্মার্টলি নো বলবে, হাউ টু সে নো টু ড্রাগস। যারা তোমাকে অফার করছে, ডেফিনেটলি সে শুরুতে তো নিজে নিজে গিয়ে ড্রাগ কনজিউম করবে না, ডেফিনেটলি তাকে কেউ অফার করেছে, তো সেই জায়গা থেকে তার সাথে ফ্রেন্ডলিভাবে হয়ে জানতে হবে কোন জিনিসটা তাকে এগুলা করাচ্ছে। তো তাকে স্মার্টলিভাবে জানাতে হবে যে তুমি নো বলবে, বা ওই জায়গাটা থেকে উঠে আসবে, বা অ্যাভয়েড করবে। তো এই রকম ননস্টপ তাকে পুশ করতে হবে। এবং যদি দেখা যায় যে তার মধ্যে আমরা যে সে ওভারকাম করে আসছে, তাকেও তারপরেও কিন্তু তার সাথে কিন্তু ননস্টপ লেগে থাকতে হবে। তার সাথে আমার একটা আলাদা অ্যাটেনশন দিতেই হবে, যে হাল ছাড়লে হবে না, যেটা আমি সবসময় বলি যে হাল ছাড়লে হবে না। আমি যদি দেখিও যে সে কিছুটা ওভারকাম করছে, কিন্তু আমি কন্টিনিউ অ্যাটেনশন রাখবো, ওয়াচে রাখবো যে সে তার কন্টিনিউটিটা বজায় রাখছে কিনা। তো এবং ডেফিনেটলি গার্জেনের সাথে আমি ননস্টপ একটা ইন্টারাকশনে যাব। সেক্ষেত্রে পরিবেশ বলতে বাড়ির যে ঘরোয়া পরিবেশের কিছুটা যুব সমাজ সব বাইরে থেকে শিখে আসছে এমন সেটাও না, বাড়ি থেকেও অনেকে শিখছে, সে পরিবেশটাকেও একটু ডেভেলপ করতে হবে। তার জন্যই আমরা প্যারেন্টস টিচার মিটিং করতে পারি। আমি পার্সোনালি ওই স্টুডেন্টের গার্জিয়ানকে ডাকতে পারি, ওনার সাথে আমি খোলামেলাভাবে ডিসকাস করতে পারি যে আমি তো এই ম্যাটারটা রিয়েলাইজ করছি যে আমার এই স্টুডেন্ট সে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে রিসেন্টলি, আপনারা কি ফিল করছেন, বা কোথাও কি আপনাদের বাড়িতে এরকম কি কোনো ফ্যাক্টর আছে যেটা তাকে স্টিমুলেট করছে এই জায়গাতে। তো তখন খোলামেলা আচরণ করে বা খোলামেলা কথাবার্তার মাধ্যমে আমরা অনেক কিছু করতে, যদি দেখি আমি যে বাড়িতে এমন কিছু ফ্যাক্টর রয়েছে বা এরকম লেকিংসগুলো আছে, আমরা গার্জিয়ানকে অ্যাওয়্যার করতে পারি যে এই জিনিসগুলো আপনি তাড়াতাড়ি চেঞ্জ করেন। বা যদি দেখি যে না সেরকম নেই, সেই জায়গাতে আমরা দুজনে সেই জায়গায় বাচ্চাকে হেল্পিং হ্যান্ড দিতে পারি, যে আপনিও আমি এইভাবে করছি, আপনি ওকে মোটিভেট করুন, ওয়াচে রাখুন, ওর টাইমটাকে ও যেন এরকম খালি টাইম না পায় যেখানে সে বসে এই এডিকশনে চলে যাবে। তার টাইমগুলোকে প্রোডাক্টিভ কাজে ইউজ করতে থাকেন, তাকে বিজিনেসটা বাড়িয়ে দিন তার কাজের মধ্যে, একদম তার টাইমের মধ্যে। এবার আরেকটু অন্য বিষয়ে আসি। হ্যাঁ, আপনার তো স্বপ্ন ফ্যাশন, ভীষণ শিক্ষকতার পাশাপাশি ফ্যাশন ওয়ার্ল্ডে আছেন দীর্ঘদিন ধরে, এবং শুধু আছেন বলবো না, জনপ্রিয় মুখবত। সেটা আমি জানি না আমি কতটুকু জনপ্রিয়, তা কাজ করছি এবং শেখার ইচ্ছে আছে। এই টিচিং প্রফেশনের পাশাপাশি ফ্যাশন ওয়ার্ল্ডে কাজ করছেন, কতটুকু সময় দিতে পারছেন? আমি বলবো না যে কি বলবো যে অনেকটা টাইম দিতে পারছি, তবে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি এবং সেটাতে এফেক্টিভভাবে আমি কাজও করি, যে আমি যখন যেখানে যাব আমি সেখানে আমার 100% দেব। আমার সেটা মানে হোক অল্প টাইম, বাট আমি কোয়ালিটি টাইম দেবো, প্রোডাক্টিভ টাইম দেবো। যখন যেখানে যাচ্ছি, তো আমার টিচিং প্রফেশনের পাশাপাশি আমার হলিডেজগুলা বা আমার ভ্যাকেশনগুলো আমি এই কাজে স্পেন্ড করছি। আমার ডিউটি আওয়ার্সের বাইরে যে টাইমটা থাকে আমার কাছে, সেটা ডেফিনেটলি আমি এই আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমার মডেলিং কেরিয়ারের জন্য আমি একদম স্পেন্ড করছি আর কি প্রোডাক্টিভভাবে। ত্রিপুরা তথা নর্থ ইস্টের যে মানে যে যারা এখন শুরু করছেন
নতুন করে শুরু করতে তরুণ তরুণীদের উদ্দেশ্যে একদম। কি বলবেন? সেটা একটাই কথাই বলবো যে ফ্যাশন ইন্ডাস্ট্রি না একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, যার মধ্যে স্কোপ অনেকটা আছে। তো নর্মালি আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা কনসেপ্ট চলছে যে ফ্যাশন মানে বা মডেলিং মানে একটা ডিজাইনেবল অ্যাটায়ার পরে আমি র্যাম্প ওয়াক বা ক্যাট ওয়াক করছি। ডেফিনেটলি সেটা না, সেটাও একটা পার্ট, বাট এটা ছাড়া আরও অনেক কিছু তার উইংস আছে কিন্তু। তো সেই জায়গায় ক্ষেত্রে প্রত্যেকটা মডেল তার যে হিডেন কোয়ালিটি আছে বা তার যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা স্কিলগুলো আছে, যেরকম ডান্সিং বলুন, তার অ্যাক্টিং কোয়ালিটি বা সিঙ্গিং বা যে যেরকম ফিটনেস ক্রেজ, সেগুলো কিন্তু সেই শোকেস করার সুবিধা আছে এখানে। সো একটা বিশাল বড় একটা স্কোপ, মানে এটা আমি বলবো অন্য যে কোনো প্রফেশনের তুলনায় এই প্রফেশন ফিল্ডে এমন একটা জিনিস যেখানে একটা মানুষ, কেউ যদি একজন গুড অরেটর হয়, একজন পাবলিক স্পিকার হয়, তার সেই কোয়ালিটিটাও কিন্তু ওইখানে শোকেস করতে পারবে। তো একটা দারুণ একটা ইন্ডাস্ট্রি, যেখানে আপনার মডেলিংয়ের সাথে সাথে আপনার বাদ বাকি হিডেন যে স্কিলগুলো সেগুলো শোকেস করতে পারবে। অ্যাকচুয়ালি ফ্যাশন মানে ইনার বিউটি এবং আউটার বিউটি দুটো মিলেই, একদম সে বিষয়টাকে কিভাবে দর্শকদের জন্য বলবেন? দেখুন, আমাদের নর্মালি একটা কনসেপ্ট থাকে বিউটিফুল মানে যার আউটার বিউটি, ফিজিকটা ভালো হবে, যার একটা গুড ফিগার হবে, বাট ট্রু সেন্সে বিউটি কিন্তু এরকম না। বিউটি ইজ এ কোলাবোরেশন অফ ইনার বিউটি অ্যান্ড আউটার বিউটি। অ্যাকচুয়ালি ফ্যাশন আর বিউটি দুটা ভীষণ কোরিলেটেড একটা ফ্যাক্টর, একটাকে ইনভলভ করছে, একটাকে ইফেক্ট করছে। তো ফ্যাশন একদিকে যেমন ডিফারেন্ট টাইপ অফ অ্যাটায়ার বা ডিজাইনার ড্রেসেস বা অ্যাসেসরিজ বা বিভিন্ন রকমের আউটফিটসগুলোকে ইন্ডিকেট করছে, অন্যদিকে কিন্তু আমাদের বিউটি ইন্ডিকেট করছে সেলফ এক্সপ্রেশন, আমি কিভাবে নিজের সেলফটাকে এক্সপ্রেস করতে পারি বা পার্সোনাল স্টাইল। তো সেই জায়গায় দুটাই একটার সাথে জড়িয়ে আছে। আউটার বিউটি বলতে আমি যেটা বুঝি বা যেটা আমি বলতে চাই, ডেফিনেটলি আপনার টোজ থেকে ধরে আপনার হেয়ার, আপনি কিভাবে আপনার স্কিনকে নারিশড করছেন, আপনি কিভাবে আপনার একটা গুড ফিগার মেনটেন করছেন, ঠিক আছে, আপনার হেয়ার স্টাইল কীরকম, আপনি কোন জায়গায়, আপনি কোনো জায়গায় যখন যাচ্ছেন সেই সারাউন্ডিংস অনুযায়ী কি আপনি যে অ্যাটায়ারটা বিলং করছেন বা ক্যারি করছেন, তো সেটা তো টোটালি আমাদের আউটার বিউটি হয়ে যাচ্ছে। এবার ইনার বিউটি কনসেপ্টও কিন্তু আউটার বিউটির মতো একটা বিশাল বড়। ইনার বিউটি বলতে আপনার সেলফ কনফিডেন্স আসছে, আপনি যে জায়গায় যাচ্ছেন আপনি কতটা কনফিডেন্ট ওয়েতে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন, আপনার ওপেননেস আসছে, আপনি কতটা ওপেন মাইন্ড, আপনার পয়েন্ট অফ ভিউগুলো আসছে, আপনার নেচার আসছে। নেচার মানে আপনি যখন একটা ঘর থেকে আমরা যখনই বের হই, আমরা কিন্তু ইন্টারাকশন করি একজন অজানা মানুষের সাথে, যে নাকি আমাদের সাথে ব্লাড রিলেশনে নেই, টোটালি একজন অজানা মানুষ। তো আপনার নেচারটা কীরকম তার প্রতি, তার সাথে আপনার অ্যাটিটিউডটা কীরকম, আপনি কীভাবে মিশছেন, টোটালি এই জিনিসটা। আপনি যতটা ওপেন মাইন্ড হবেন, যতটা একজন কি বলবো কাইন্ড নেচারের হবেন, ততটা দেখবেন আপনার সামনের মানুষ আপনার সাথে অনেকটা কমফোর্টেবল। তো সে কোথাও না কোথাও আপনাকে ভালোবাসবেই। এই ভালোবাসার সেন্সটাই কিন্তু বিউটি। তো কথাই আছে আউটার বিউটি ক্যাপচার দ্য আইস অ্যান্ড ইনার বিউটি ক্যাপটিভেট দ্য হার্ট। তো এই কথাটা আমি না বলেই পারলাম না যে ফ্যাশন মানে মডেল, আমরা যে ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে যে শুরুতেই যেটা কনসেপ্ট আছে যে মডেল, একজন মডেল হবে যার কি বলবো যে ডেফিনেটলি একটা খুব ভালো একটা স্কিনের মালকিন হবে, ঠিক আছে না, যে প্রেজেন্টেশন খুব ভালো, যে যার পয়েন্ট অফ ভিউটি খুব ভালো, খুব ব্রড মাইন্ডেড, ভীষণ হার্ডওয়ার্কিং। তো এই টোটাল কোলাবোরেশনটাই হচ্ছে মডেলিং এবং মডেল। একজন মডেল যদি শুধু তার চেহারাটা সুন্দর হয় কিন্তু তার থিঙ্কিং যদি ব্রড মাইন্ডেড না হয়, যদি তার অ্যাটিটিউডের মধ্যে কেয়ারফুল অ্যাটিটিউডটা না থাকে, সেই ফ্রিনেসটা না থাকে, তার আউটলুকগুলো যদি পজিটিভিটি, দ্যাট মিনস সে যদি পজিটিভ থিঙ্কার না হয়, ডেফিনেটলি সেই বিউটিটা না কোথাও হারিয়ে যাবে। পিপল উইল নট ফিল অ্যাট্রাক্ট, আপনার পার্সোনালিটি দেখে নো ওয়ান উইল ফিল অ্যাট্রাক্ট, আপনার মতো হতে চাইবে একদম। তো ডেফিনেটলি একটা এমালগেশন, ফ্যাশন এবং মডেলিং মানে এমালগেশন অফ আউটার বিউটি অ্যান্ড ইনার বিউটি। আর তো শেষে একটা কথাই বলবো, এখানে একটা আমার প্রভাব মনে আসছে, এতগুলা কথা আর এই একটা লাইনে অনেকটা মানে বোঝা যাবে যে আ বিউটিফুল পারসন ক্যান নট বি এ গুড পারসন, বাট আ গুড পারসন অলওয়েজ আ বিউটিফুল পারসন। সত্যি অনেক বড় একটি কথা বললেন। সত্যি আরেকটা জিনিস যেটা, ফ্যাশন মানে র্যাম্প ওয়াক নয়, র্যাম্পে হাঁটা নয়, ফ্যাশন মানে হলো তার
কৃষ্টি, তার সংস্কৃতি, তার যে জায়গায় থাকে, ওর যে ঐতিহ্য বহন করা, ওর খাদ্যাভ্যাস, সমস্ত কিছু সবকিছু মিলিয়ে ফ্যাশন। এই জিনিসটাকে একটু ডিটেলসে যদি বোঝান, মানুষের মধ্যে ফ্যাশনটা নিয়ে একটা নেতিবাচক দিক আমরা কিন্তু দেখতে পাই। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক, ওরা ফ্যাশন মানে একটু অন্যরকম ভাবে দেখে। ফ্যাশন মানে একটু খারাপ জগৎ, বা আমার মেয়েটা এই জগতে যাবে, খারাপ হয়ে যাবে। বা আমাদের সমাজের যে চারপাশের যে পার্শ্ববর্তী লোকগুলি, ওর মেয়ে ফ্যাশনে গেছে, তাহলে ও নিশ্চয়ই খারাপ পথে গেছে। সে একটা নেগেটিভ সেন্স আমাদের মধ্যে সবসময় কাজ করে। সত্যি কি এটা এমন? একদমই না। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসে, যদিও সর্বপ্রথম আমার মধ্যে নেগেটিভ সেন্সটা তো ছিল না, যদি নেগেটিভিটি থাকতো আমি ডেফিনেটলি এখানে আসতাম না হলে, বাট কোথাও না কোথাও অনেক কিছু জানার ইচ্ছে ছিল, বা কি সেরকম ওই একটাই কনসেপ্ট আমার মাথায় ছিল যে চলো দেখি এখানে গিয়ে কি হয়। তো আমি যখন কাজ করছি এবং বিগত বছরগুলোতে কাজ করে আমি যেটা বুঝেছি, ফ্যাশন ইন্ডাস্ট্রি এমন একটা দিক যেটা তোমাকে অনেকটা চ্যালেঞ্জের মুখে মুখে, মানে প্রত্যেকটা দিন আপনাকে একটা চ্যালেঞ্জ থ্রো করছে আপনাকে একটা, আর অবস্টেকেলগুলো ওভারকাম করতে করতে কোথাও না কোথাও আপনার পার্সোনালিটি আপনি অনেকটা এনরিচড হচ্ছেন। তবে হ্যাঁ, এই কথাটা তো ঠিক, এই কথাটা যদি আমি অ্যাকসেপ্ট না করি, সেটা রিয়েলিটি থেকে মুখ ঘুরিয়ে নেওয়া হবে যে আমাদের সোসাইটির মধ্যে এখনও কিন্তু নেতিবাচক একটা দিক মানুষের মধ্যে রয়ে গেছে, যে ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে অনেকটা নেগেটিভিটি, ক্যারেক্টারের উপরে অনেক কিছু ফিঙ্গারিং হয়। তবে আমি সেই ক্ষেত্রে বলবো যে এগুলাকে আমরা কথা বলে এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে না, কাজের মাধ্যমে আমাকে কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে। আমি সাপোজ ধরুন আমি আমার এরিয়াতে যখন আমি আছি, আমি যখন ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, আমি সেরকম অ্যাটায়ার পরে অনেক সময় বাড়ি থেকে বের হচ্ছি, অনেক সময় আমাকে অনেক রকম কিন্তু আমি যদি সেটা যতক্ষণ না তারা আমার সামনে এসেও করছে, আমি যদি সেটাকে কন্টিনিউটি হিসাবে বজায় রাখি যে হ্যাঁ আমি যাচ্ছি এরকম, এবং তারা যখন দীর্ঘদিন আমাকে নোটিস করবে, ডেফিনেটলি যখন আমার মধ্যে অনেক কিছু পজিটিভিটি দেখবে, তারাও কোথাও না কোথাও ভাববে যে হ্যাঁ পজিটিভ জিনিসই উনি করছেন। কিন্তু আমি যদি এটাকে ধরে বসে থাকি, তাহলে সেই নেগেটিভ জিনিসটাকে আমি কখনোই ওভারকাম করতে পারবো না। এবং আমরা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা যারা মডেল আছি, আমাদেরকে এই ব্যাপারে অনেকটা ভাইটাল রোল প্লে করতে হবে। কি করে? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি গেছি, আমার মা বাবা বা আমার ফ্যামিলি মেম্বার কেউ যায়নি, তো তারা কিন্তু বুঝতে পারবে না ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কি বা এখানে কি হচ্ছে। ওইখানে আমি যা শিখছি প্রত্যেক দিন, আমার ডে টু ডে লাইফে আমি যা দেখছি, সেগুলো যদি আমি আমার ফ্যামিলির সাথে এসে শেয়ার করি, ডেফিনেটলি তাদের কনসেপ্ট অনেকটা চেঞ্জ হবে। দেখুন, নেগেটিভিটি কিন্তু জন্ম লাভ করে অজানা থেকে, ঠিক আছে না? সেই অজানার যে একটা কনসেপ্ট, সেটা থেকেই কিন্তু ডার্কনেস, অন্ধকার এবং নেগেটিভিটি কি হয়। এবং কোথায় না কথায় আছে না যে জ্ঞানের আলোর প্রদীপ জ্বালা, তো ব্যাপার যেখানে আমি জ্ঞানের আলো জ্বালবো সেখানে কিন্তু অন্ধকার থাকবে না। তো যতটা এই ম্যাটারগুলোতে অ্যাওয়্যার হবে, আমরা মডেলিংয়ে যারা আছি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা আছি, এটা আমাদের দায়িত্ব, আমাদের সোসাইটি থেকে, আমাদের সোসাইটির মধ্যে যে মানুষ আছে তাদেরকে এই জিনিসটা থেকে বের করে আনা। সেটা কাজের মাধ্যমে হবে, অ্যাওয়ারনেসের মাধ্যমে হবে। বর্তমান টাইমে আমি যেটা দেখছি যে অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের সাথে ওদের মা বাবাও আসছে, কিন্তু আমাদের যখন গ্রুমিং ক্লাসগুলো হচ্ছে বা বিভিন্ন রকমের যে আমরা কম্পিটিশন, বিউটি পেজেন্ট করছি, বিউটি কন্টেস্ট করছি বা ফ্যাশন শোগুলো করছি, গার্জিয়ানরা আসছে। তো গার্জিয়ানরা আস্তে আস্তে তারাও কিন্তু অনেকটা জিনিস শিখছে, এবং তারা যখন দেখছে কোথাও না, তো এখানে এত কিছু তো নেগেটিভিটি হচ্ছে না, সেরকম নেগেটিভিটি জিনিসটা উল্টো আমার ছেলে মেয়ে নিজেকে এক্সপ্রেস করার সুযোগ পাচ্ছে, নিজের যে অ্যাবিলিটি বা তার মধ্যে যে স্কিলগুলো আছে সেগুলোকে সে শোকেস করার একটা সুযোগ পাচ্ছে। তাদের মধ্যেও না অনেকগুলো কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, এখন গার্জিয়ানরা অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছে, একটা ক্রেভিং আসছে। তো আস্তে আস্তে সেই নেতিবাচক দিকটা ডেফিনেটলি আমরা পজিটিভ দিকে টার্ন করাতে পারি। আরেকটা জিনিস যেটা বলবো, অনেক দিন আগে একটা সিনেমা এসেছিল ফ্যাশন, হ্যাঁ, ওটাতে যেটা দেখানো হয়েছে, পজিটিভ দেখানো হয়েছে, নেগেটিভও দেখানো হয়েছে। সেটা কি কে কিভাবে নিচ্ছে এটার উপর ডিপেন্ড করে, নাকি সত্যি পরিবেশটা সৃষ্টি হয়ে যায়? যে না, দেখুন, ডেফিনেটলি পরিবেশ সৃষ্টি করার পিছনে কোথাও না কোথাও একটা ব্যক্তিও কিন্তু নিজেও অনেকটা দায়ী থাকে। আপনি যেভাবে আপনার সারাউন্ডিংস বা আপনার নিজেকে মেলে ধরবেন, সামনের মানুষটা কিন্তু আপনার সাথে সেইভাবেই রিয়েক্ট করবে। আপনি যদি সুযোগ করে দেন, ডেফিনেটলি সেখানে আপনি শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি না, আপনি যে কোনো জায়গায় যদি সুযোগ করে দেন, আপনি যদি নেগেটিভিটিকে ইনভাইট করেন বা সেটাকে আপনি প্রশ্রয় দেন, সেখানে কিন্তু আপনি হিউমিলেট হতে বাধ্য। সেটা শুধুমাত্র ফ্যাশন ইন্ডাস্ট্রি না, কিন্তু আপনি যদি পজিটিভিটি থাকেন আপনার মধ্যে, কাজের প্রতিও থাকে, সেখানে অবশ্যই আমি বলবো না যে কেউ সেরকম সারাউন্ডিংস ক্রিয়েট করতে সাহসও পাবে।
আরেকটা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা, অনেক কথা বললাম। তবে আরেকটা জিনিস বলবো যে আগামী প্রজন্মের যে লোক আছে, যে তরুণ তরুণীরা আছে, ওরা যদি এই প্রফেশনে আসতে চায় তাহলে ওদের জন্য কি বার্তা থাকবে আপনার? ডেফিনেটলি আমার একটাই বার্তা থাকবে, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, কারণ ফ্রেশার্সদের জন্য আমি একটা কথাই বলবো যে শুধুমাত্র এই কনসেপ্টটা নিয়ে আসবে না যে আমি যাব একটা ড্রেস পরে আমি র্যাম্প ওয়াক বা ক্যাট ওয়াক করে নেবো, ডেফিনেটলি না। একটা সেন্স নিয়ে আসতে হবে। এই ফিল্ডটা হচ্ছে হার্ড ওয়ার্কের, অনেকটা হার্ড ওয়ার্ক করতে হয়। আমি বিগত বছরগুলোতে কাজ করে একটাই বুঝেছি, ভীষণ হার্ড ওয়ার্কিং। শুরুর দিকে আমারও কনসেপ্ট এরকম ছিল না, কিন্তু আমি যত কাজ করছি বিভিন্ন রকমের কন্টেস্ট বা ফ্যাশন শোগুলোতে আমি দেখতে হচ্ছে ভীষণ পরিশ্রম করতে, অনেকটা একটা হার্ড ওয়ার্কিং টেন্ডেন্সি তোমার মধ্যে থাকতে হবে, এবং সব সময় আর একটু বেটার করবো সেই কনসেপ্টটা থাকতে হবে। এবং তরুণ তরুণীরা যে আসছে তাদের সাথে আমি আরেকটা কথা বলবো, ফ্যাশন ইন্ডাস্ট্রি এখানে উইংস কিন্তু প্রচুর। নর্মালি আমরা কি মনে করি শুধুমাত্র ফ্যাশন করা বা র্যাম্পে হাঁটা, সেটা নয়, সেটা একটা পার্ট। অনেকগুলা ফ্যাশনের এবং মডেলিংয়ে কিন্তু অনেকগুলা উইংস আছে। যেরকম পার্শিয়াল মডেলস আছে। এবার পার্শিয়াল মডেলিংটা কি? সাপোজ বিভিন্ন রকমের ডেন্টাল হাইজিন রিলেটেড যে অ্যাডগুলো আছে, তারা সেরকম মডেলদেরকে মানে হায়ার করে, ধরুন যাদের দাঁতের স্ট্রাকচার খুব সুন্দর বা যাদের হাসি খুব সুন্দর, তো তারা ওইরকম মডেলসদেরকে তারা হায়ার করে। বা ধরুন আই রিলেটেড যে মেকআপগুলো আছে, সেখানে তারা এরকম মডেলদেরকে হায়ার করেন যেখানে যাদের আইব্রোজ খুব সুন্দর, চোখ খুব সুন্দর। তো সেই জায়গাতে যে মডেলদের এই জিনিসটা আছে তারা ওই উইংসে কাজ করতে পারে। কিছু কিছু মডেলিংসের উইংস আছে যেখানে যাদেরকে বলা হয় ফ্যাশন মডেলস বা রানওয়ে মডেলস। রানওয়ে মডেলসের জন্য সেখানে আবার একটা ক্রাইটেরিয়া আছে, তোমাকে 5 ফিট 9 ইঞ্চের বেশি হতেই হবে তোমার হাইট। কারণ তাদের কাজ হচ্ছে বিভিন্ন রকমের মানে উইকলিতে বিভিন্ন ডিজাইনাররা যে আউটফিটগুলো রেডি করছে সেগুলোকে তারা র্যাম্পে শোকেস করছে। তো সেই জায়গায় একটা গুড হাইট সেখানে খুবই কম্পালসারি। তো যেসব মডেলদের দারুণ হাইট আছে তারা ওইখানে সুইচ অন করতে পারে, দারুণ কেরিয়ার। ফ্যাশন বলতে আমরা শুধু ভাবি একটা জায়গা, না না, অনেকগুলা জিনিস আছে। এবং ফিটনেস মডেলসরাও আছে যাদের গুড ফিজিক আছে, যারা মানে জিম করে ভালো একটা গুড ফিজিক আছে, স্টাউট ফিগার আছে, তারা সেরকম ফিটনেস সেন্টার যে মডেলিংগুলো আছে সেখানে তারা ট্রাই করতে পারে। তো মডেলিংয়ের অনেকগুলো সুইংস আছে। আবার অনেকগুলো আছে প্রমোশনাল মডেলিং, যেখানে যাদের আউটস্পোকেন কোয়ালিটি বা যারা পাবলিক অরেটর, খুব ভালো কথা বলতে পারে, সেই সব মডেলরা ওইখানে ট্রাই করতে পারে। 60,000 থেকে ধরে 1 লাখের মতো তোমার মান্থলি ইনকাম চলে আসে আমাদের ইন্ডিয়াতে। তো সেই জায়গায় যে যার ক্রাইটেরিয়া অনুযায়ী সেই উইংসে ট্রাই করতে পারে। বিশাল বড় কেরিয়ার এবং অনেকগুলা সুইংস আছে, তো যার যার ক্রাইটেরিয়া অনুযায়ী ডেফিনেটলি অনেক স্কোপ আছে। একদম, অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। সত্যি একদম ছাত্রছাত্রী থেকে ফ্যাশন পুরো গোটা জীবনটাই ওদের আমরা আজকের আলাপনে সত্যি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন। দর্শক বন্ধুরা, এটুকু সময় হয়তো বা আপনারা অনেক ইনফরমেশন পেয়ে গেছেন, একদম বাচ্চাদের ছোট থেকে বেড়ে ওঠা, তারপর তাদের কর্মজীবন, যারা ফ্যাশন ওয়ার্ল্ডে আসতে চাইছেন, ভয় পাচ্ছেন, তাদের ভয়ের কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি ওনার বক্তব্যে সত্যি অনেক পরিষ্কার হয়ে গেলাম, অনেকটি পয়েন্ট যেগুলো আমরা জানি না বা জানতে চাই, সত্যি এই বিষয়টা কি, এমন অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো বা আপনারা উপকৃত হবেন এই আলোচনার মধ্য দিয়ে। দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।